আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনুমঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আওয়ামী লীগ ফেরার তোড়জোড় শুরু হয়ে গেছে। নির্বাচনের পর কেন খুলছে আওয়ামী লীগের অফিস? পর্দার আড়ালে কি ঘটছে? আমি গতকালকে একটু হতাশার কথা শুনিয়েছিলাম আপনাদেরকে যে 1.5 বছর হয়ে গেছে আওয়ামী লীগের কোনো নেতৃত্বের নির্দেশনা নেই, আসলে সুস্পষ্ট কোনো নেতৃত্ব নেই, আওয়ামী লীগের কার্যক্রমের কোনো সন্তুষ্টি নেই, সাধারণ নেতাকর্মীরাও সন্তুষ্ট নয় আওয়ামী লীগের কার্যক্রমে। হতাশার কথা বলেছিলাম। এমনকি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কি দিশা দেবে দিশাহার আওয়ামী লীগকে, কিংবা তার পুত্র সজীবের জয় এখনো পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কেউ নন, কিন্তু তিনি কখনো কখনো কোথাও কোথাও বেফাঁস মন্তব্য করছেন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে, বিশেষ করে তার মাকে নিয়ে। তার মন্তব্যেও তার ইন্টারভিউ আরেকটু সংযত হওয়া আমরা প্রত্যাশা করি বাংলাদেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে। আওয়ামী লীগ যে ফিরবে, আওয়ামী লীগ যে ফিরছে, এই ফেরার তোড়জোড় চারিদিকে শোনা যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় খোঁজ নিয়েছি, বাংলাদেশের অনেক জেলায় যে আওয়ামী লীগ নেতা কর্মীরা পালিয়েছিলেন, যারা বিদেশেও যেতে পারেননি, হয়তো এক জেলা থেকে পঞ্চগড়ের মানুষ হয়তো সাতক্ষীরায় গিয়ে আছেন, কিংবা সাতক্ষীরার মানুষ ঠাকুরগাঁয়ে গিয়ে আছেন, তারা আস্তে আস্তে নিজ জেলায় বা নিজ উপজেলায় ফিরতে শুরু করেছেন, এটি আসার কথা। আর আপনারা কয়েকদিন যাবত তো দেখছেনই যে আওয়ামী লীগের কার্যালয় একের পর এক খুলছে, একদিকে খুলছে, আবার কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। এগুলি আসলে আওয়ামী লীগ ফেরার একটা বার্তা। হতাশার কিছু নেই, কারণ এই যে নতুন একটি সরকার গঠিত হলো, নির্বাচনটা একটা অবৈধ নির্বাচন। অবৈধ নির্বাচন এই অর্থে বাংলাদেশের রাজনীতিতে মূলত দুটি পক্ষ, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। আওয়ামী লীগকে অবৈধভাবে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে, কাজেই স্বাভাবিকভাবে ক্ষমতায় কে যাবে? বিএনপি ফাঁকা ফিল্ডে গোল দিবে, ফাঁকা ফিল্ডে গোল দিয়েছে। আজকে ফাঁকা ফিল্ডে গোল দিয়ে তারেক রহমান ক্ষমতার যে মসনদটায় বসেছে, যে সিটটায় বসেছে, সেই সিটটা কিন্তু হট সিট, উত্তপ্ত সিট, জ্বলন্ত উনুনের সিট। আপনি যদি বলেন যে এই যে রুটি পরোটা ভাজে, এটাকে কি বলে? তাওয়া। তাওয়ার মধ্যে বসে আছেন তারেক রহমান। এই বসা কিন্তু আরামের বসা নয়, এই বসা কিন্তু পুড়ে যাওয়ার বসা। কয়েকদিন মাত্র শপথ হলো, দেখুন, অপেক্ষা করুন কি ঘটে। নানা কারণে, নানা সূচকে এই সরকার খুব বেশি দিন লাস্টিং করবে না। প্রাথমিক একটা জয় হয়েছে যে ইউনূসের মতো একটা দেশবিরোধী সরকার পতন হয়েছে, এই জন্য মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস। কিন্তু ইউনূস যে জ্বলন্ত উনুন করে দিয়ে গেছে বাংলাদেশকে, কিংবা ইউনূস যে সিটটায় বসেছেন, সেই সিটটায় আজকে তারেক রহমান বসছেন, হট সিট বানিয়ে দিয়ে গেছেন, এর উত্তাপ সহ্য করা কঠিন হবে। আমি ধরে নিলাম যে তারেক রহমানের সদিচ্ছা থাকবে, তিনি সৎভাবে কাজ করবার চেষ্টা করবেন অতীতের কলঙ্ক মুছে দিয়ে, কিন্তু তারপরেও সিস্টেমের কারণে, প্রকৃতিগত কারণে তিনি ফেল করবেন। ফেল করবার জন্য প্রতি পদক্ষেপে ইউনূস গর্ত খুঁড়ে রেখে গেছেন। আর এই গর্তগুলোই আওয়ামী লীগের ফেরার জন্য, আওয়ামী লীগের সহ একটা আগামী নির্বাচন হওয়ার জন্য একটা প্রেক্ষাপট তৈরি হয়ে আছে বা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে চমকপ্রদ খবর যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল, যাদের কেন্দ্রীয় কার্যালয় ছিল জনমানবহীন, তারাই কি তবে ফিরছে? পঞ্চগড় থেকে চাঁদপুর কিংবা ধানমন্ডি হঠাৎ কেন আওয়ামী লীগ কর্মীরা তালা খুলছেন কার্যালয়ের? এটা কি কোনো গোপন সমঝোতা, নাকি শেখ হাসিনার বিশেষ কোনো বার্তা? 2024 সালের আগস্টে তথাকথিত গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর 2025 সালের মে মাসে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। প্রজ্ঞাপনে স্পষ্ট বলা ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো মিছিল, সভা বা প্রচারণা চালানো যাবে না। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা কে বা কারা দখল করেছে? জামাত। এর বিচারক থেকে শুরু করে, এর প্রসিকিউটর থেকে শুরু করে প্রত্যেকে জামাতি। এরা এই যে আজকে যারা ট্রাইব্যুনালটা দখল করেছে, তারা মানবতা বিরোধী অপরাধ যে ছিল, জামাতের যে যুদ্ধাপরাধীদের বিচার ছিল, সেই বিচারে যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী বা আইনি সহায়তাকারী কোনো না কোনো ভাবে যুক্ত ছিল। তারা 2024 ক্ষমতার পর পরিবর্তনের পর
রাতারাতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দখল করে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা হচ্ছে 1971 সালের মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য। কিন্তু এই ট্রাইব্যুনালটাকে অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করে 2024-এর সন্ত্রাসী কর্মকাণ্ড, নিজেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ষড়যন্ত্রমূলকভাবে, সেই সরকারের উপর দায় চাপিয়ে দিয়েছে, দিয়ে একটা প্রহসনের নাটকীয় বিচার। আজকে এই জায়গাতে একটা কথা বলতে চাই যে এই যে একটা প্রহসনের বিচার হচ্ছে, জামাতের মতো জঙ্গি গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতায় না আসাতে বাংলাদেশ তো বেঁচে গেছে, আরেকটি যে প্রহসনের বিচারে যাদের বিচার হচ্ছে তাদেরকে অন্যায়ভাবে এরা ফাঁসিতেও ঝুলিয়ে দিত এই জামাতেরা, সেটা থেকেও আল্লাহ, স্বয়ং আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আসলে রাখে আল্লাহ, মারে কে? এই ট্রাইব্যুনালের ভবিষ্যৎ অন্ধকার জামাতি ট্রাইব্যুনালের। আওয়ামী লীগ ক্ষমতায় আসা আগেই বিএনপি ক্ষমতায় এসছে, তো বিএনপি এই ট্রাইব্যুনালের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে জামাতিদের, কারণ বিএনপি জানে যে এরা কারা। 2026-এর ফেব্রুয়ারিতে এসে চিত্রটা বদলে যাচ্ছে। নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে আওয়ামী লীগের, তৃণমূলের কর্মীরা নড়ে চড়ে বসেছে। যদিও তারা নির্বাচনে অংশ নিতে পারেনি, কিন্তু ভোট শেষ হতেই তারা আবার কার্যালয়মুখী হচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম সম্প্রতি বিবিসি বাংলাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মতে কার্যালয়গুলো বাজেয়াপ্ত করা হয়নি, তাই সেখানে যাওয়ার কোনো আইনি বাধা নেই। নাসিম দাবি করছেন এখানে কোনো গোপন সমঝোতা নেই, এটি তৃণমূলের কর্মীদের স্বতঃস্ফূর্ত আবেগ। তিনি আশা করছেন নির্বাচিত সরকারের অধীনে পরিস্থিতি স্বাভাবিক হবে। ছাত্রলীগের একজন কর্মী রিহান সর্দার নামে একজন বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন। রিহান সর্দারের বক্তব্য এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি দাবি করেছেন স্বয়ং শেখ হাসিনার কাছ থেকে তারা একটি বার্তা পেয়েছেন। বার্তাটি ছিল, সারা দেশে যারা যেখানে সম্ভব দলীয় কার্যালয়ে যান। দলীয় সূত্রগুলো বলছে শেখ হাসিনা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নিয়মিত তৃণমূলের সাথে যোগাযোগ রাখছেন। এই যে বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল বা কার্যালয় পরিষ্কারের কাজ চলছে, এর সুতা কি তবে সরাসরি দিল্লি থেকে নাড়ানো হচ্ছে? এটি কি দলের অস্তিত্ব টিকিয়ে রাখার এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই? সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে গত নির্বাচনের পরের দিন পঞ্চগড়ে। সেখানে বিএনপির সদর উপজেলা সভাপতির উপস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয় খোলা ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ওই বিএনপি নেতা পরে দাবি করেছেন তিনি জানতেন না এটি আওয়ামী লীগের অফিস, কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, তলে তলে কি কোনো সমঝোতা হচ্ছে? চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনা এবং পটুয়াখালীর চিত্র একই। কর্মীরা কার্যালয় পরিষ্কার করছেন, স্লোগান দিচ্ছেন, তবে মুদ্রার উল্টো পিঠও আছে। ময়মনসিংহের তারাকান্দায় কার্যালয় খোলার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি কর্মীরা সেখানে পাল্টা হামলা চালিয়েছে, অর্থাৎ মাঠ পর্যায়ে উত্তেজনাও এখন তুঙ্গে। বিবিসি বাংলার প্রতিবেদনে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নির্বাচনের আগে অনেক জায়গায় বিএনপি বা জামাতের প্রভাবশালী নেতারা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ করেছেন। ভোটের সমর্থন বা এলাকায় শান্ত রাখার স্বার্থে আওয়ামী লীগ নেতাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে নির্বাচনের পর তাদের কার্যালয় খুলতে বাধা দেওয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচিত সরকার আসার পর তারা চাইছে একটি স্থিতিশীল পরিবেশ, আর আওয়ামী লীগের মতো একটি বিশাল কর্মী বাহিনীকে সম্পূর্ণ বাইরে রেখে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন। এই ধারণা থেকেই হয়তো স্থানীয় পর্যায়ে কিছু শৈথিল্য দেখানো হচ্ছে। তবে এই আশ্বাস অনেক সময় দলীয় কোন্দলের কারণে টেকসই হচ্ছে না। বারবার একটা স্থিতিশীল দেশ, স্থিতিশীল সমাজ গড়বার একটা আলাপ হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগের অর্ধেক মানুষকে বাদ রেখে স্থিতিশীল সমাজ গড়া কিভাবে সম্ভব? আমি বারবারই বলেছি, এর আগেও বলেছি, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি যেভাবেই দায়িত্ব নিন, পেছনের দরজা দিয়ে হোক আর যেভাবেই হোক না কেন, একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে হোক আর পাতানো নির্বাচনের মাধ্যমে হোক না কেন, তিনি এখন প্রধানমন্ত্রী। তার কাজ, আমি শুরুতেই যে বললাম, তার যে সিটটা হট সিট, এই সিটে বসে থাকা কিন্তু কঠিন ব্যাপার। এই সিটে বসে থাকতে হলে দেশ, রাষ্ট্র, সমাজে স্থিতিশীলতা আসতে হবে। আর স্থিতিশীলতা আসতে হলে আওয়ামী লীগের সাথে যদি মুখোমুখি সাংঘর্ষিক অবস্থায় থাকেন, তাহলে কোনোভাবেই স্থিতিশীলতা সম্ভব নয়। সেনাবাহিনী উঠে যাচ্ছে এই মাসেই, এই কয়েকদিন পরে
28 ফেব্রুয়ারি থেকে পুরোপুরি। শুধুমাত্র পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীকে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারবে? 28 ফেব্রুয়ারির পরেই দেখুন না কেন, মার্চ থেকেই দেখুন না কেন কি ঘটে বাংলাদেশে। কাজেই তার আগেই যদি তারেক রহমান আওয়ামী লীগের প্রতি নমনীয় হয়, আওয়ামী লীগের রাজনীতি ওপেন করে দেয়, তাহলে আওয়ামী লীগ হয়তো জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক অস্থিতিশীল পরিস্থিতি এখনই তৈরি করবে না। তবে যদি বাধা দেওয়া হয় তাদের কার্যক্রমে, তাহলে কিন্তু এই পরিস্থিতি কিন্তু ঘোলাটে হতে বাধ্য। রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আওয়ামী লীগের স্বাভাবিক কর্মকাণ্ডে ফেরার সুযোগ ইতিবাচক হতে পারে। আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে অবৈধ বললেও নির্বাচিত সরকারকে এখনো পর্যন্ত প্রত্যাখ্যান করেনি। এমনকি আওয়ামী লীগ নেতারাও কিন্তু এই নতুন সরকারের কাছে আশাবাদ ব্যক্ত করেছেন। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক সাক্ষাৎকারে বলেছিলেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবার আগেই যে আওয়ামী লীগের উপর তিনি নিষেধাজ্ঞা উঠিয়ে নেবেন, কিংবা অন্যান্য নেতারাও কিন্তু তেমনটা বলছেন। এখনো পর্যন্ত প্রত্যাখ্যান করবার মতো ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ সত্যিকার অর্থে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এটি একটি আওয়ামী লীগের অবশ্যই কৌশলী অবস্থান। তারা হয়তো ভাবছে নির্বাচিত সরকারের অধীনে তাদের রাজনৈতিক পুনর্বাসন সম্ভব। আওয়ামী লীগের এই কার্যালয় খোলার চেষ্টা কি তাদের রাজনীতিতে ফেরার চূড়ান্ত মহড়া? বাস্তবতা হলো দেশের অনেক জায়গায় এখনো পর্যন্ত জুলাই আন্দোলনের যে ষড়যন্ত্রকারীরা বলুন, এই যে বৈষম্য বলুন, আর জামাতি বলুন, আর শিবির বলুন, তারা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে, যার প্রমাণ বিভিন্ন জায়গায় পাল্টা হামলা হচ্ছে এবং তারা হামলা করছে। এই যে কথাবার্তায় পরিষ্কার। পররাষ্ট্র উপদেষ্টাও হতাশার সুরে বললেন, শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে কিছুই করার নেই, শেখ হাসিনার ব্যবস্থা না হয় হলো, কিন্তু ভারতে থাকা আওয়ামী লীগের শত শত নেতাকর্মীর কপাল বোধ হয় ততটা ভালো নয়। প্রেস সচিব স্পষ্ট করে বলেছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে পারে ভারত। সে কথারই বাস্তবায়ন বোধহয় শুরু হতে যাচ্ছে, কারণ ভারতে আর আরামে নেই আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাঁচ আগস্ট সরকার পতনের পর যারা ভেবেছিলেন প্রতিবেশী দেশ ভারতে গিয়ে নিরাপদে জীবন কাটাবেন, তাদের সেই স্বপ্নে এখন বড়সড় ধাক্কা লেগেছে। কলকাতা বা আগরতলা এখন আর তাদের জন্য সেফ হ্যাভেন বা নিরাপদ স্বর্গ তো নয়, উল্টো অনেকটা উন্মুক্ত কারাগারের মতো হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা ভারত হয়ে লন্ডন বা ইউরোপের অন্য কোনো দেশে পাড়ি জমাতে চেয়েছিলেন, তাদের সামনে এখন শুধুই অন্ধকার। বিমানবন্দর থেকে ফেরা, পালানোর পথ বন্ধ। শুরুতেই আসা যাক ফেনী জেলার আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার কথায়। নিরাপত্তার স্বার্থে আমরা তাকে স্বপন বলে ডাকছি। বিগত 15 বছর তার দাপটে এলাকায় বাঘে মহিষে এক ঘাটে জল খেত। প্রশাসন ছিল তার হাতের মুঠোয়, কিন্তু 5 আগস্টের পট পরিবর্তনের পর তিনি আর দেশে থাকার সাহস পাননি। পালিয়ে চলে যান কলকাতায়। কিছুদিন পর স্ত্রী সন্তানদেরও সেখানে নিয়ে যান। কলকাতার নিউ টাউনের একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস শুরু করেন। ভেবেছিলেন ভারতের মাটি ব্যবহার করে তিনি লন্ডনে পাড়ি জমাবেন এবং সেখানেই স্থায়ী হবেন। কিন্তু বিধি বাম। মাসখানেক আগে তিনি সপরিবারে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে যান। পকেটে টিকিট, হাতে পাসপোর্ট, সবই প্রস্তুত ছিল, কিন্তু ইমিগ্রেশনে গিয়ে তিনি আটকে যান। বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে সাফ জানিয়ে দেয়, ভারতীয় কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া তিনি বা তার পরিবার তৃতীয় কোনো দেশে যেতে পারবেন না। কোনো অজুহাত বা অনুরোধই কাজে আসেনি। অনেকটা অপমানিত হয়েই তাকে বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়েছে নিউ টাউনের সেই ভাড়া বাসায়। শুধু এই নেতাই নন, একই পরিস্থিতির শিকার হয়েছেন বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি। তিনিও 5 আগস্টের পর প্রাণ ভয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। উদ্দেশ্য ছিল ভারত হয়ে অন্য কোনো দেশে চলে যাওয়া, কিন্তু তিনিও আটকে গেছেন। এখন বাধ্য হয়ে ভারতেই প্রচ্ছন্ন আত্মগোপনে থাকতে হচ্ছে তাকে। টেলিফোনে তিনি জানিয়েছেন দেশে ফেরার উপায় নেই, আবার ভারত ছেড়ে অন্য কোথাও যাওয়ারও অনুমতি মিলছে না। অনেকটা জাঁতা কলে পড়ার মতো অবস্থা। কেন এই আটকা পড়া?
গোয়েন্দা সূত্রগুলো বলছে ভারত সরকার বাংলাদেশের পলাতক এইসব নেতাদের বিষয়ে বেশ সতর্ক অবস্থান নিয়েছে। তাদের কাছে সুনির্দিষ্ট তালিকা রয়েছে কারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এই মুহূর্তে ভারত সরকার চাইছে না এই নেতারা তাদের মাটি ব্যবহার করে ইউরোপ বা আমেরিকার মতো দেশে ছড়িয়ে পড়ুক। এর পেছনে কূটনৈতিক কারণ যেমন আছে, তেমনি আছে নিরাপত্তার প্রশ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা কলকাতা থেকে দেশের একটি গণমাধ্যমকে টেলিফোনে জানিয়েছেন, আমরা যারা এখানে আছি তাদের অনেকেই অন্য দেশে চলে যেতে চাই, কিন্তু ভারত সরকারের সিগন্যাল বা সবুজ সংকেত ছাড়া কেউ নড়তে পারছি না। কেন আমাদের যেতে দেয়া হচ্ছে না সেটাও স্পষ্ট করছে না তারা। এটা আমাদের জন্য চরম হতাশার। খোঁজ নেই আসাদুজ্জামান খান কামালের। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে। বাংলাদেশে তার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। কিছুদিন আগেও তাকে কলকাতার নিউ মার্কেট এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে, কিন্তু এখন আর তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তিনি কোথায় আছেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সূত্র বলছে ফাঁসির রায় ঘোষণার পর থেকেই তিনি নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি ভারত ছেড়ে অন্য কোনো দেশে পালানোর জোর চেষ্টা চালাচ্ছেন, কিন্তু বিমানবন্দরের কড়াকড়ি এবং সীমান্ত নজরদারির কারণে তিনি সফল হতে পারছেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। একটি সূত্র দাবি করেছে তিনি এখনো ভারতেই আছেন, তবে চরম গোপনীয়তার সঙ্গে অবস্থান পরিবর্তন করছেন। বাংলাদেশ সরকার ইতোমধ্যেই তাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করার ইঙ্গিত দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই হয়তো বন্দি বিনিময় বা অপরাধী হস্তান্তর প্রক্রিয়া শুরু হতে পারে। এই আতঙ্কেই হয়তো সাবেক এই দাপুটে মন্ত্রী এখন ছায়ার মতো মিলিয়ে গেছেন। কলকাতায় বাংলাদেশ পুলিশের গোপন মিশন। আওয়ামী লীগ নেতারা ভাবছিলেন ভারতের মাটিতে তারা ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ইউনিট অত্যন্ত গোপনে কলকাতা সফর করে এসেছে। মাসখানেক আগে 4 জন পুলিশ কর্মকর্তা পর্যটকের ছদ্মবেশে কলকাতায় যান। তারা সেখানে সপ্তাহখানেক অবস্থান করেন এবং পলাতক নেতাদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এই কর্মকর্তারা কলকাতার মার্কুইজ স্ট্রিট, সদর স্ট্রিট, নিউ টাউন, মুকুন্দপুর এবং গড়িয়াহাটের মতো এলাকাগুলোতে নজরদারি চালিয়েছেন। তাদের তৈরি করা প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, গত 16 বছর ধরে যারা বাংলাদেশে টেন্ডারবাজি, দুর্নীতি এবং শিক্ষার্থীদের উপর হামলায় নেতৃত্ব দিয়েছেন, তাদের বড় একটি অংশ এখন কলকাতার বিভিন্ন হোটেল ও ভাড়া বাসায় ঘাপটি মেরে আছেন। বাংলাদেশ পুলিশের সোর্সরা এখন কলকাতার বিভিন্ন স্থানে সক্রিয়। তারা নিয়মিত তথ্য পাঠাচ্ছেন, কোন নেতা কোন হোটেলে খাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন এবং তাদের পরবর্তী পরিকল্পনা কি। পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তাদের কাছে সহস্রাধিক নেতাকর্মীর তালিকা রয়েছে, যারা বর্তমানে ভারতের বিভিন্ন প্রদেশে অবস্থান করছেন। তাদের উপর নজরদারি তো চলছেই, পাশাপাশি তাদের দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া নিয়েও কাজ চলছে। অর্থের সংকট ও মানবেতর জীবনযাপন। যাদের পকেটে একসময় কোটি কোটি টাকা থাকতো, তারা এখন কলকাতায় অর্থের অভাবে ধুঁকছেন। পালিয়ে যাওয়ার সময় অনেকেই পর্যাপ্ত টাকা নিয়ে যেতে পারেননি। আবার যারা হুন্ডির মাধ্যমে টাকা আনার ব্যবস্থা করেছিলেন, কড়াকড়ির কারণে সেটাও এখন কঠিন হয়ে পড়েছে। কলকাতায় আত্মগোপনে থাকা এক অতিরিক্ত ডিআইজি আক্ষেপ করে বলেছেন, এখানে টুকটাক কাজ করে কোনো মতে চলছি, কিন্তু তাতে সংসার চলে না। মাঝে মধ্যে বাংলাদেশ থেকে টাকা আনতে হয়, কিন্তু সেটাও খুব ঝুঁকিপূর্ণ। আমরা এক ধরনের অর্থনৈতিক অবরোধের মধ্যে পড়ে গেছি। বেশিরভাগ নেতাই এখন আর বিলাসবহুল হোটেলে থাকার সামর্থ্য রাখেন না। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বা এর আশেপাশের এলাকায় যেখানে বাসা ভাড়া কম, সেখানে তারা গাদাগাদি করে থাকছেন। দিনের বেলা তারা বাসা থেকে বের হন না বললেই চলে। পুলিশ বা গোয়েন্দাদের ভয়ে তারা রাতের আধারে বের হন, নিজেদের মধ্যে দেখা করেন এবং খুব দ্রুত আবার ডেরায় ফিরে যান। একে বলা হচ্ছে প্রচ্ছন্ন আত্মগোপন। অর্থাৎ তারা আশ্রয় পেয়েছেন ঠিকই, কিন্তু সেই আশ্রয় এখন তাদের কাছে কারাগারের চেয়ে কম কিছু নয়। কারা আছেন এই তালিকায়? গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে বেশ কিছু হাই প্রোফাইল নেতার নাম, যারা ভারত ছেড়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বা আটকা পড়ে আছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক,
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক মন্ত্রী সমর রেজাউল করিম এবং শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় এবং প্রভাবশালী নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ। তালিকায় আরও আছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। ছাত্র ও যুব নেতাদের মধ্যে আছেন লিয়াকত শিকদার, গোলাম সরোয়ার কবির, মইনুল হোসেন নিখিল, শেখ ওয়ালি আসিফ ইনান, মাজহারুল কবির শয়ন, রিয়াজ মাহমুদ এবং জয়দেব নন্দী। এই নেতারা দেশত্যাগের জন্য যশোর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিলেট, হিলি এবং বাংলাবান্ধা সীমান্ত ব্যবহার করেছেন। দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে তারা ত্রিপুরা, আগরতলা, আসাম এবং মেঘালয়ে প্রবেশ করেন এবং সেখান থেকে অনেকেই কলকাতায় পাড়ি জমান। হোয়াটসঅ্যাপে দল পুনর্গঠনের ব্যর্থ চেষ্টা। শারীরিকভাবে তারা দেশছাড়া হলেও মানসিকভাবে তারা এখনো বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চাইছেন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং গুগল মিট ব্যবহার করে তারা নিয়মিত অনলাইন বৈঠক করছেন, দলের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। তবে তৃণমূলের কর্মীদের সাথে তাদের যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন। কলকাতায় বসে তারা যে কলকাঠি নাড়ার চেষ্টা করছেন তা ভারতীয় গোয়েন্দাদের নজর এড়ায়নি। কলকাতা পুলিশ এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে অবহিত করেছে। ভারত সরকার স্পষ্ট নির্দেশনা দিয়েছে, বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ভারতের মাটিতে বসে পরিচালনা করা যাবে না। তবুও লুকিয়ে চড়িয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা অস্তিত্ব জানান দেবার চেষ্টা করছেন। অনিশ্চিত ভবিষ্যৎ। কলকাতার মার্কুই স্ট্রিট এবং সদর স্ট্রিটের হোটেল ম্যানেজাররা জানিয়েছেন, গত বছরের 2 আগস্ট থেকেই আওয়ামী লীগের লোকজন আসা শুরু করেছিলেন, তবে 5 আগস্টের পর সেই স্রোত বেড়ে যায়। ভারতীয় পুলিশ নিয়মিত এসব হোটেলে গিয়ে বাংলাদেশিদের খোঁজ খবর নিচ্ছে, যদিও কেন্দ্রীয় সরকারের নির্দেশনা রয়েছে কাউকে অহেতুক হয়রানি না করার। তবুও এই সার্বক্ষণিক নজরদারি পলাতকদের স্নায়ুর উপরে চাপ সৃষ্টি করছে। একদিকে দেশে ফিরলে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি হওয়ার ভয়, অন্যদিকে ভারতে আটকে থাকার যন্ত্রণা এবং তৃতীয় দেশে যাওয়ার পথ বন্ধ। সব মিলিয়ে আওয়ামী লীগের এই সহস্রাধিক নেতাকর্মী এখন এক গভীর অনিশ্চয়তার সাগরে হাবুডুবু খাচ্ছেন। আসাদুজ্জামান খান কামালকে যদি সত্যিই ভারত সরকার বাংলাদেশের হাতে তুলে দেয়, তবে তা হবে এই পলাতক নেতাদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা। ভারতের মাটিতে তাদের এই ভালো না থাকার দিনগুলো কবে শেষ হবে বা আদৌ শেষ হবে কিনা তা সময়ই বলে দেবে। বিশ্লেষকরা বলছেন, ভারত বাংলাদেশকে হাতছাড়া করতে চাইছে না, কারণ পেটের ভেতরে ক্যান্সার পুষে রাখা প্রচন্ড নিরাপত্তা হুমকি মনে করছে মোদির দেশ। তাই হিসেব নিকেশ বদলে যাচ্ছে সব। বাংলাদেশকে হাতে রাখতে আওয়ামী লীগকে বোধহয় ছেড়েই দিচ্ছে ভারত।